ভেল অফ টেলসে আজ সৌরিমা ঘোষের কাহিনী একটি নিখোঁজ সংবাদের আড়ালে। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহপরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প একটি নিখোঁজ সংবাদের আড়ালে। সাত সকালে দরজায় করাঘাতের শব্দে হন্তদন্ত হয়ে দরজা খুলে দিলেন 50 বীণা রায়। দরজা খুলে কিছুটা অবাক হলেন তিনি। উর্দি পরা পুলিশের একটি দল দাঁড়িয়ে আছেন বাইরে। সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার বললেন, নমস্কার, থানা থেকে আসছি। অনুরাধা সেন এখানেই থাকতেন তো? বীণা দেবী উৎসুক মুখে জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, ও এখানেই থাকতো, কিন্তু কেন স্যার? ওর দুজন বন্ধু গতকাল থানায় গিয়ে একটা মিসিং রিপোর্ট লিখিয়ে এসেছেন। প্রায় 20 দিন হতে চলল উনি অফিস যাননি, ফোন মেসেজ কিছুরই কোনো উত্তর দেননি। কিন্তু উনি যখন এই বাড়িতেই থাকতেন তখন ওর মিসিং হওয়ার খবরটা তো আপনাদেরই জানানো উচিত ছিল। কেন জানাননি আপনারা? বীণা দেবীর মুখ কালো হয়ে গেছে অনেকক্ষণ। ধীরে ধীরে তিনি বললেন, পুলিশের জেরার মুখে পড়তে ইচ্ছা হয়নি আসলে। আমার বয়স হয়েছে স্যার, স্বামীও ভীষণ অসুস্থ। এই অবস্থায় পুলিশের ঝামেলা এড়াতেই। ঠিক আছে, ভেতরে চলুন, আমাদের কিছু জিজ্ঞাসা আছে। আমাদের তদন্তে আপনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন এটাই আশা করব। বীণা দেবী মাথা নিচু করে মৃদু স্বরে বললেন, হ্যাঁ, আসুন না, আমরা যা জানি সব বলবো আপনাদের। বাড়ির ভেতরে এসে সঙ্গীদের যথাযথ নির্দেশ দিয়ে সোফায় বসলেন পুলিশ অফিসার। বীণা দেবী জড়সড় ভঙ্গিতে প্রশ্ন করলেন, বলুন কি জানতে চান? আমি যা যা জানি তার সবটাই বলবো আপনাদের। অফিসারের উজ্জ্বল চোখ তখন ঘরের আনাচে কানাচে ঘুরছে। বীণা দেবীর কণ্ঠ কানে যেতেই তিনি তার দিকে ফিরলেন। তারপর একটু হেসে বললেন, হ্যাঁ, আমরা যখন এসেছি তখন কথা তো আপনাকে বলতে হবেই। নমস্কার, আমি অফিসার লোকেশ মুখার্জি। আমি এখন যা যা আপনাকে জিজ্ঞেস করছি তার সম্পূর্ণ ঠিকঠাক উত্তর দেবেন। আচ্ছা, অনুরাধা দেবীকে আপনারা কতদিন ধরে চেনেন? উনি কি আপনাদের পূর্ব পরিচিত? না না, ও আমাদের বাড়িতে ভাড়ায় থাকতো। বছরখানেক আগে চাকরি নিয়ে ও গ্রাম থেকে এসেছিল। তার কিছুদিন পর থেকে এখানে থাকা শুরু করে। নিজের চাকরি নিয়েও কিন্তু মেয়েটা খুব খুশি ছিল বলেই মনে হতো। আচ্ছা, এটা ওই কিডন্যাপিং এরই কেস, তাই না? কিডন্যাপ হলে তো উনি নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব ফেলে যেতেন, কিন্তু তা তো হয়নি। আর এই অনুরাধা দেবীকে কিডন্যাপ করে কারোর কোনো লাভ আছে কি? তা তো আমি জানি না, মানে বলতে পারবো না। অফিসার মুখার্জির মুখ একটু গম্ভীর হলো। মনে মনে কিছু একটা ভেবে নিয়ে তিনি ফের প্রশ্ন করলেন, অনুরাধা দেবীর বন্ধু বান্ধব কাউকে চেনেন আপনি, বা ওর পরিবারের কথা কিছু জানেন? কারণ ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করাটা ভীষণ জরুরি এখন। হঠাৎ শুকনো কাশির শব্দে ঘরে উপস্থিত দুজন মানুষই চমকে তাকালেন দরজার দিকে। বৃদ্ধ নিখিল রায় কখন যেন নিঃশব্দে ঘরে এসে ঢুকেছেন। লোকেশবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। বোঝাই যাচ্ছে মানুষটা অসুস্থ। তার উপর এই ঘটনায় মুখের রং যেন আরো ফ্যাকাশে দেখাচ্ছে। অশক্ত পায়ে ধীরে ধীরে এগিয়ে এসে তিনি সোফায় লোকেশবাবুর থেকে সামান্য একটু তফাতে বসলেন। তারপর বললেন, আমি আপনাদের সব কথাই শুনেছি স্যার। নমস্কার, আমার নাম নিখিল রায়। এই বাড়ি আইনত আমারই, তাই আমারও কিছু বলা উচিত বলেই মনে হলো। অনুরাধা আমাদের বাড়িতে আছে প্রায় বছর খানেক তো হতে চললই, মানে এই ধরুন 10-11 মাস মতো হবে। মেয়েটার মা বাবা নেই,
খুব ছোট থেকেই এক অবিবাহিত মামার কাছে থাকতো আর কি। তো মানে বলতে লজ্জা করে, সেই মামার নাকি ওর প্রতি একটু খারাপ নজর ছিল, তাই ও নিজেকে বাড়িতে খুব বেশি নিরাপদ বলে মনে করতো না। মামার হাত থেকে বাঁচতে হস্টেলে, মেসে, এসব জায়গায় থাকা শুরু করেছিল। তো তারপর কলকাতায় চাকরি পেয়ে চলে এলো। তাই পরিবারের সঙ্গে যোগাযোগ করে কিছু লাভ হবে না। মেয়েটা বড় ভালো ছিল, এতগুলো দিনও বাড়ি ফেরেনি। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিল আমাদের, কিন্তু ভয়ে আমরা পুলিশকে কিছু জানাতে সাহস করিনি। বুড়ো বয়সে পুলিশি ঝামেলায় পড়তে আর সাহস হয় না। আমার সঙ্গে যদিও বিশেষ কোনো কথাবার্তা হতো না, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল, খুব ন্যাওটা ছিল। হ্যাঁ, বন্ধু বান্ধবের খবর আমরা কি করে বলবো বলুন? তবে বাড়িতে কাউকে কখনো আনেনি, এটুকু বলতে পারি। অফিস থেকে ফিরে দোতলায় নিজের ঘরে চলে যেত, আবার রাতের খাবার বেড়ে আমার স্ত্রী ডাক দিলে তবে নিচে নামতো। দুজনে একসঙ্গেই খেত। আমি আমার শরীরের কারণে আগেই খেয়ে নি। তো খেয়ে দিয়ে আমাদের সঙ্গে কিছুক্ষণ গল্প গুজব করে তারপর নিজের ঘরে শুতে যেত। অফিসার ভদ্রমহিলার দিকে উৎসুক চোখে তাকালেন। ভদ্রমহিলা একটু থতমত খেয়ে বললেন, অনুরাধা এমনি চমৎকার মেয়ে ছিল, তবে মাস 6-7 আগে থেকে একটু কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে। আমি তখনই ওকে বলেছিলাম, জানেন, যে তুমি যদি পারো কোনো একটা ডাক্তার দেখাও, কিন্তু ও কোনো কথা বলেনি। আর তারপর তো এই কাণ্ড। কিরকম অদ্ভুত আচরণ? বৃদ্ধা উত্তর দেওয়ার জন্য মুখ খুলতেই ভেতর থেকে একজন কনস্টেবল বেরিয়ে এসে অফিসারের সামনে স্যালুট করে দাঁড়ালেন। স্যার, স্যার, অনুরাধা সেনের ঘর সার্চ করে ড্রয়ারের ভেতর থেকে এই ডায়েরিটা পেলাম স্যার। অফিসারের চোখ দুটো মুহূর্তে চকচক করে উঠল। ভদ্রমহিলার দিকে ফিরে তিনি জিজ্ঞেস করলেন, অনুরাধা যে ডায়েরি লিখতো সে কথা আপনি জানতেন? না তো, আমি কি করে জানবো বলুন? ওর ঘরে আমি বিশেষ যেতাম না, আর ডায়েরি তো একান্ত ব্যক্তিগত জিনিস, তাই অনুরাধা আমায় কখনো ডায়েরির বিষয়ে বলেনি। আচ্ছা শুনুন, আজ আপাতত আমি ডায়েরিটা নিয়ে যাচ্ছি। আরেকটা কথা, অনুরাধার ঘরের জিনিসপত্র কিন্তু একদম ঘাটাঘাটি করবেন না, আর আমরা না বলা পর্যন্ত এই শহর ছেড়ে কোথাও যাবেন না। দরকার পড়লে হয়তো আমরা আবার আসব। ঠিক আছে, চলি। ফ্যাকাশে মুখে পুলিশ বাহিনীর প্রস্থান পথের দিকে তাকিয়ে রইলেন বাড়ির মালিক এবং মালকিন। সেই রাতে থানা থেকে ডায়েরিটা সঙ্গে নিয়েই বাড়িতে ফিরলেন অফিসার লোকেশ মুখার্জি। অনুরাধা নিখোঁজ। বাড়ির কেউ কিছু বিশেষ বলতে পারছেন না। তার ওপর অনুরাধার ফোনটাও ট্র্যাক করা সম্ভব হয়নি। এই অবস্থায় একমাত্র এই ডায়েরিটাই হয়তো কোনো ক্লু দিতে পারে। এই আশায় বাড়িতে ফিরেই ডায়েরিটা পড়া শুরু করলেন তিনি। ডায়েরি খুলতেই তার চোখে পড়ল সুন্দর হস্তাক্ষরে বড় বড় করে লেখা অনুরাধার নাম। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে প্রথম পাতাটা খুললেন তিনি। ডায়েরির ওপরে তারিখটা দেখে সামান্য নড়ে চড়ে বসলেন। এই ডায়েরি লেখা শুরু হয়েছে ঠিক 1 বছর আগে থেকে। তিনি পড়তে শুরু করলেন। 21শে জানুয়ারি 2019। হঠাৎ করে যে চাকরিটা পেয়ে যাব ভাবিনি। তাই চাকরি পাওয়ার আনন্দে কোনো কিছু না ভেবেই গ্রাম থেকে চলে এসেছিলাম কলকাতা শহরে। ভেবেছিলাম এত বড় শহরে আমার কি একটা থাকার জায়গাও জুটবে না, কিন্তু বাস্তব চিত্রটা পুরো উল্টো ছিল। একটাও থাকার জায়গা পাইনি আমি শুরুতে। আমার অবস্থা দেখে অফিসেরই একটি মেয়ে 2 মাস তার ফ্ল্যাটে আমাকে থাকতে দেয়। তারপর অনেক কষ্ট করে এই বাড়িটা আমি ভাড়া পেয়েছি।
ও আমাকে বেশ সাহায্য করেছে বাড়ি খুঁজতে। আমি বড় কৃতজ্ঞ ওর কাছে। আজ সকালে নতুন বাড়িতে উঠে এসেছি। বাড়িতে তেমন কেউ নেই, শুধু এক বৃদ্ধ দম্পতি থাকেন। কাকিমার সাথে প্রথম দিনেই বেশ ভালো আলাপ পরিচয় হয়ে গেল। কাকু একটু চুপচাপ। কাকিমাই পরে বললেন যে উনি অসুস্থ। যাই হোক, এই বাড়ির দোতলায় একটা ঘর আমি নিজের জন্য পেলাম। কাকিমা বললেন যে বাইরে খাওয়া দাওয়া করার কোনো দরকারই নেই আমার, অফিস থেকে ফিরে যেন আমি ওদের সঙ্গেই খাই। আজ অফিসে যাওয়া হয়নি, সারাদিন জিনিসপত্র গোছানোতেই কেটে গেছে। এই কিছুক্ষণ আগে নিচ থেকে রাতের খাবার খেয়ে এলাম। কলকাতার মতো এই অচেনা শহরটায় এত আন্তরিকতা পাবো এ আমি স্বপ্নেও ভাবিনি। বড় ক্লান্ত লাগছে আজ, ঘুমে চোখ দুটো প্রায় ঢুলে আসছে। কাল থেকে আবার অফিস। ডায়েরির এই প্রথম অংশটুকু পড়েই অফিসার মুখার্জি ভীষণ অবাক হলেন। 1 বছর আগে দু চোখে একরাশ স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল এই অনুরাধা। নিজের পছন্দ মতো থাকার জায়গাও যে পেয়েছিল তা তো লেখাতেই স্পষ্ট। বৃদ্ধ রায় দম্পতির বড়ই আপন হয়ে উঠেছিল সে। তারপর হঠাৎ করে এভাবে কোথায় চলে গেল? নাকি এই শহরেই তার কোনো গোপন শত্রু ছিল? মাথা নিচু করে আবারও ডায়েরিতে মন দিলেন অফিসার মুখার্জি। পরবর্তী মাস 3 কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা ডায়েরিতে লেখা নেই। বোঝাই যাচ্ছে ভীষণ সাধারণ এবং একঘেয়ে জীবনযাপনে অভ্যস্ত ছিল এই অনুরাধা। বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি। তবে অনুরাধার ডায়েরি লেখার সময়টা ছিল ভারী অদ্ভুত। মানুষ ডায়েরি লেখে সাধারণত রাতে, সব কাজ শেষে ঘুমোতে যাওয়ার আগে। কিন্তু অনুরাধার ডায়েরি লেখার নির্দিষ্ট কোনো সময় ছিল না। যদিও বেশিরভাগ দিনই সে ডায়েরি লিখেছে সন্ধে অফিস থেকে ফিরে, তবে ছুটির দিনে দুপুরেও সে ডায়েরি লিখেছে। ভ্রুটা সামান্য কোঁচকালো অফিসার মুখার্জির। আবারও তিনি পড়া শুরু করলেন। পড়তে পড়তে একটা পাতায় তার চোখ আটকে গেল। 12ই মে 2019। আজ আমি অফিসে যাইনি, বা বলা ভালো যেতে পারিনি। শরীরটা ভীষণ ক্লান্ত আমার। কাল রাতে না আমি একটুও ঘুমোতে পারিনি। সারা রাত কেটেছে বিছানায় এপাশ ওপাশ করে। ভোর রাতের দিকে হয়তো একটু ঘুমিয়েছিলাম, কিন্তু যথারীতি সেই সকাল 7টা নাগাদই আমার ঘুম ভেঙে গেছে। তারপর কাকিমার সঙ্গে বাগানে কিছুক্ষণ সময় কাটালাম। উনিও দেখলাম একবার আমাকে জিজ্ঞাসা করলেন, অনু তোমার মুখটা এমন লাগছে কেন? রাতে কি ঘুম হয়নি? রাতে আমার সত্যিই ঘুম হয়নি, তবে এর কারণটা আমি কাকিমাকে বলবো করেও বলতে পারিনি। শুধু বললাম, আমি সত্যি একটু ক্লান্ত আজ। ঠিকই বলেছেন আপনি, তাই আজ আর অফিস যাব না ভাবছি। মানে শরীরটা ঠিক ভালো লাগছে না। এরপর বাগান থেকে ফিরে এলাম দোতলায়। আমার ফাঁকা ঘরটা দেখে আবার কেমন যেন ভয় করতে লাগলো আমার। কাকিমাকে তো কিছু বলতে পারলাম না, কি আর করি? তাই সবটা এই ডায়েরিতেই লিখছি। এতে হয়তো মনটা একটু হালকা হবে। গতকাল রাতে না অদ্ভুত একটা শব্দে ঘুমটা ভেঙে যায় আমার। আমার ঘরের বাইরে যে একফালি একটা বারান্দা আছে, মনে হলো সেখানে যেন কেউ হাঁটছে। চোর ঢুকেছে মনে করে ভীষণ ভয় পেয়ে যাই আমি। কিন্তু আমার ঘরে কিন্তু কেউ ঢুকলো না। শব্দটা কেবলমাত্র সেই বারান্দাতেই হচ্ছে। তখন মনে একটু সাহস ফিরে এলো আমার। ঘরের আলোটা জেলে গুটি গুটি পায়ে পর্দা সরিয়ে বারান্দার দিকে উঁকি দিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। বারান্দার আলোটাও জেলে দিলাম আমি। বলা যায় না কেউ হয়তো লুকিয়ে আছে, কিন্তু না, কেউ কোথাও নেই। নিজের এইরকম ছেলে মানুষই ভয় দেখে নিজেই হেসে ফেললাম। বারান্দায় বেশ হালকা হাওয়া দিচ্ছিল। চুলগুলো উড়ে এসে মুখ ঢেকে দিচ্ছিল মাঝে মাঝেই। আরামে চোখ দুটো বুজে আসছিল। ধীর পায়ে বারান্দায় পায়চারি করছিলাম। কিন্তু এমন সময় আমার ষষ্ঠ ইন্দ্রিয় যেন সজাগ হয়ে উঠল। চোখ চলে গেল অন্ধকার বাগানের দিকে। একটা মনুষ্য অবয়ব চোখে পড়ল আমার। আমি যে অশরীরীর অস্তিত্বে খুব বিশ্বাস করি তা কিন্তু নয়, কিন্তু এখন যেন মনের মধ্যে কেমন একটা করে উঠল।
অশরীরী, সেরকমই কিছু নয় তো? এত রাতে বাগানে? মনের সমস্ত সাহস একত্রিত করে আমি সেই দিকে তাকালাম আবার। হ্যাঁ, এবার পরিষ্কার চোখে পড়ল। বাগানের একটা কোণায় একটা দোলনায় বসে রয়েছে একটা মেয়ে। তার দৃষ্টি আমার ঘরের এই বারান্দাটার দিকেই। ভীষণ ভয় করছিল আমার। মনে হচ্ছিল এক্ষুনি ছুটে ঘরে পালিয়ে যাই, কিন্তু পা দুটো যেন নাড়াতেই পারছিলাম না আমি। ধীরে ধীরে মেয়েটার শরীর যেন আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো। মনে হলো আমারই বয়সী একটা মেয়ে, পরনে লম্বা ফ্রকের মতো একটা পোশাক। উজ্জ্বল চাঁদের আলোতে বুঝতে পারলাম ওর মুখটা যেন কিরকম ফ্যাকাশে, রক্তশূন্য। মেয়েটার চোখের জায়গাটা দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না কেন। বুকটা কেঁপে উঠল আমার। এক রাশ অন্ধকার যেন সেখানে জমাট বেঁধে আছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন একটু হাসলো। তারপর দোলনা থেকে নেমে অদ্ভুতভাবে 2 হাত বাড়িয়ে এগিয়ে আসতে লাগলো এই বাড়ির দিকে। ও কি উপরে আসতে চাইছে নাকি? কথাটা মনে হতেই যেন হুঁশ ফিরল আমার। দ্রুত পায়ে বারান্দা থেকে ঘরে গিয়ে ঢুকলাম। শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হতে কেটে গেল বেশ কিছুক্ষণ সময়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। জড়সড় হয়ে শুয়ে পড়লাম আমি, কিন্তু যতবার চোখ বুজছি ততবার ওই মেয়েটার মুখটা দেখতে পাচ্ছি আমি। আমার সারা শরীর ঘামে ভিজে উঠতে লাগলো। এভাবেই ছটফট করতে করতে শেষ রাতের দিকে মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু ওই মেয়েটা কে? এই বাড়ির সঙ্গে ওর কি সম্পর্ক? আর একটা অদ্ভুত বিষয় হলো, সকালে কাকিমার সঙ্গে যখন আমি বাগানে গিয়েছিলাম, তখন আমি বাগানের আনাচে কানাচে চোখ বুলিয়েও কোনো দোলনা দেখতে পাইনি। তাহলে রাতে যেটা দেখেছি সেটা কি চোখের ভুল? কি জানি। ডায়েরির এই পাতাটা পড়ে চেয়ারে টান টান হয়ে বসলেন অফিসার মুখার্জি। এসব কি লিখেছে অনুরাধা? তাহলে ও কি হ্যালিউসিনেশনের শিকার, বা অন্য কোনো মানসিক সমস্যা? জিভ দিয়ে শুকিয়ে আসা ঠোঁটটাকে একটু ভিজিয়ে নিয়ে আবারও ডায়েরি পড়া শুরু করলেন তিনি। আগামী 8 দিন আর কিচ্ছু লেখেনি অনুরাধা। 9 নম্বর দিনের বিবরণ পড়তে শুরু করলেন অফিসার মুখার্জি। 21শে মে 2019। আমি কি অসুস্থ হয়ে পড়ছি, নাকি আমি আগে থেকেই পাগল? ঘড়িতে এখন সময় 2:30। ঘরের সব কটা আলো জ্বেলে আমি এখন বিছানার ওপর বসে আছি, একটা বালিশ বুকে আঁকড়ে। বারান্দায় সেই পরিচিত শব্দটা আবার পাচ্ছি আমি। কেউ যেন হাঁটছে। আসলে এটা একটা টোপ। বারান্দায় কেউ নেই বারান্দায়। সে তো আছে বাগানে। হ্যাঁ, ও বাগানে আছে। আমার কৌতূহলকে কাজে লাগিয়ে ও আজও আমায় বারান্দায় টেনে আনতে চাইছে, ঠিক যেমনটা সে করে আসছে গত কয়েকদিন ধরেই। ঘরটা ভীষণ গুমোট হয়ে আছে আজ, কিন্তু বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ওই শীতল হাওয়া গায়ে মাখলে শরীরটা হয়তো একটু ঠান্ডা হতো, কিন্তু আজ আমি কিছুতেই বারান্দায় যাব না, কিছুতেই না। ওখানে গেলেই আমি না চাইতেও আমার চোখের দৃষ্টি ওই বাগানের দিকেই চলে যাবে, আর বাগানেই তো সে আছে। উফ, কি বিভৎস সেই মুখখানা! আমি আর সহ্য করতে পারি না। এদিকে সারা রাত ঘুম না হওয়ায় সকালে উঠে অফিস যেতেও ভীষণ কষ্ট হচ্ছে। গত 2 দিন তো আমি সকালবেলাতেও বাগানে যেতে পারিনি। ঘুম ভেঙেছে 8:30টারও পরে, তাও কাকিমার ডাকাডাকিতে। তারপর কোনো রকমে স্নান সেরে অফিসে পৌঁছেছি। সেই থেকে এখন শোবার আগে ফোনে অ্যালার্ম দিয়ে শুই। কাকিমাও ভীষণ অবাক হয়েছেন আমার রুটিনের এই পরিবর্তন দেখে, কিন্তু আমি ওনাকে কিছুতেই কিছু বলতে পারছি না। উনিও যদি আমাকে পাগল মনে করেন, আর
তারপর বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে আমি কোথায় যাব? এখানে তো খাওয়া দাওয়ার খরচও লাগছে না, ভাড়াও বেশ কম, কিন্তু অন্য জায়গায় কি এসব সুবিধা পাবো? অনেক রাত হয়ে গেছে, আমি জানি আজ রাতেও হয়তো ঘুম আসবে না, আমার আসবে না। উত্তেজনায় কাঠ হয়ে উঠলেন অফিসার মুখার্জি। দ্রুত হাতে ডায়েরির পাতা উল্টাতে লাগলেন। 24শে মে 2019। কিছুক্ষণ আগে অফিস থেকে ফিরেছি। কাকুর শরীরটা আজ একটু খারাপ। দেখলাম কাকিমা চিন্তিত মুখে গালে হাত দিয়ে বসে আছেন। ভেবেছিলাম কাকিমাকে আজ কথায় কথায় জিজ্ঞাসা করব ওই মেয়েটার ব্যাপারে, মানে ওই গল্পের ছলে আর কি। কিন্তু ওর মনের অবস্থা আজ মোটেও ভালো নেই, তাই কিচ্ছু না বলে উপরে উঠে এলাম। আজ অফিস থেকে ফেরার পথে ওষুধের দোকান থেকে কাকুর নাম করে এক পাতা ঘুমের ওষুধ কিনে এনেছি। আজকে আমাকে ঘুমোতেই হবে, যেভাবেই হোক। বারান্দার দিকের দরজাটাও বন্ধ করে দিয়েছি আমি। আজ আর ওদিকে কোনোভাবেই মন দেব না। আচ্ছা, ওই মেয়েটা কি, মানুষ নাকি অশরীরী? আচ্ছা, অশরীরী যদি হবে তবে সে আমায় মারার চেষ্টা করে না কেন? নাকি ওর কিছু বলার আছে আমাকে? কি জানি, বড় ক্লান্ত লাগছে। একটু পরে নিচে গিয়ে খেয়ে আসব। আশা করছি আজ রাতে একটু হলেও ঘুমোতে পারবো আমি। 25শে মে 2019। কাকুর শরীরটা আজ আরও খারাপ হয়েছে। কাকিমাকে কাকুর কাছে বসিয়ে রেখে রাতের রান্নাটা আজ আমি নিজেই করলাম। যদিও কাকিমার খাওয়াতে এতটুকু রুচি নেই। চিন্তা করে করে মুখটা একেবারে কালো হয়ে গেছে। আমিও কোনো রকমে অল্প কিছু খেয়ে ওপরে চলে এসেছি। বারান্দার দিকের দরজাটা আজও খুলিনি আমি, যদিও চোখটা সেদিকে বারবারই চলে যাচ্ছিল। তবে এটা ঠিক করে নিয়েছি, আজ আমি ঘুমের ওষুধ খাবো না। হ্যাঁ, এটা ঠিক যে ঘুমটা হয়তো ভালো হয়, কিন্তু রাজ্যের ক্লান্তি ঘিরে থাকে ঘুম ভাঙার পরেও। বেশি রাত হয়নি তাই ঘুম পাচ্ছে না দেখে ল্যাপটপটা অন করে বসেছিলাম। হঠাৎ দেখি অঞ্জনা আর সায়ন ভিডিও কল করছে। মনটা একেবারে খুশিতে নেচে উঠল। যোগ দিলাম ওদের সঙ্গে ভিডিও কল। কি যে বলিস, আর হাসাস না, ও বাবা পেট ব্যথা করছে তো। হঠাৎ আমাদের হাসির শব্দ ছাপিয়ে একটা অদ্ভুত বিজাতীয় শব্দ কানে ধাক্কা দিল আমার। খচখচ করে একটা শব্দ হচ্ছে এবং শব্দটা আসছে খুব কাছ থেকেই। আমি যে উসখুস করছি এটা অঞ্জনার চোখে পড়েছিল। ও একটু আহত স্বরে বলল, কিরে, তোর কি ঘুম পেয়ে গেল নাকি এরই মধ্যে? সবে তো 11:30 বাজে রে। আমার বুকের মধ্যে হৃদস্পন্দনের গতি বাড়তে শুরু করেছে। মনে হয় আমার মুখটাও ফ্যাকাশে হয়ে উঠেছিল। সেটা দেখেই হয়তো ও আবারও বলল, দাঁড়া দাঁড়া, তোর কি শরীর খারাপ লাগছে? না না, থাক, আর আটকাবো না তোকে, তুই বরং ঘুমা এবার, কেমন? আমার কানে সব কথাই যাচ্ছে, কিন্তু চোখ আর মন পড়ে আছে ওই দরজাটার দিকেই। শব্দটা যে ঠিক কিসের সেটা এখন ধরতে পেরেছি আমি। স্পষ্ট বুঝতে পারছি বারান্দার দিকের দরজাটা নখ দিয়ে আঁচড়াচ্ছে কেউ। ল্যাপটপ বন্ধ করে খাটের এক কোণে গিয়ে জড়সড় হয়ে বসে রইলাম কিছুক্ষণ। ভয়ে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তারপর বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর মিহি গলায় একবার ডাক দিয়েছিলাম, বারান্দায় কে আছো? কে আছো বারান্দায়? হ্যাঁ? কোনো উত্তর পাইনি। তবে শব্দটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ক্যাচ ক্যাচ করে খুব মৃদু আরও একটা শব্দ কানে এলো। এই শব্দটাও আমি চিনি, দোলনা দোলার শব্দ। যে এসেছিল সে আমার বারান্দা থেকে নেমে এখন বাগানে চলে গেছে। আজ আর সে আসবে না, আমি জানি আজ আর সে আসবে না। এবার ঘুমোই, সকালে উঠে দরজাটা একবার দেখতে হবে।
26শে মে 2019। আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছি। তারপর হাত পা ধুয়ে নিচেই বসেছিলাম। কাকিমা আজ আমায় রান্না করতে দিলেন না কোনোভাবেই। বললেন, এইমাত্র অফিস থেকে ফিরেছ, ক্লান্ত আছো, তোমায় এসব আর করতে হবে না। ওই একটা তরকারি আর রুটি সে আমি করে নেবক্ষণ, আর ফ্রিজে কিছু মিষ্টি আছে, ওতে হয়ে যাবে তো তোমার? আমি সম্মতি জানিয়ে ঘাড় নাড়ি। তারপর যতক্ষণ কাকিমা রান্নাঘরে ছিলেন আমি কাকুর কাছেই বসেছিলাম। তারপর 10টা নাগাদ সবাই মিলে খেয়ে নিলাম। নিচ থেকে যেন আসতে ইচ্ছা করছিল না আমার, কিন্তু আমি যতক্ষণ নিচে থাকবো ততক্ষণ কাকিমা কাকু কেউই ঘুমোতে পারবেন না। তাই অগত্যা চলে এলাম উপরে এসেই সবার প্রথমে চোখ গেল ওই বারান্দার দিকের দরজাটার দিকে। সকালে তাড়াহুড়ো করে অফিস চলে গিয়েছিলাম। কাল রাতে দরজায় নখ দিয়ে আঁচড়ানোর যে শব্দ পেয়েছিলাম, সেটা কি মনের ভুল ছিল, নাকি দরজায় কোনো দাগ আছে আদৌ? ঘরের সব আলো জ্বেলে দিলাম। তারপর গুটি গুটি পায়ে দরজাটার দিকে এগোতে লাগলাম। দরজাটা হাট করে খুলে দিতেই এক ঝলক ঠান্ডা বাতাস আমার মুখে এসে ধাক্কা মারল। আমি আর কোনো দিকে না তাকিয়ে মাটিতে উবু হয়ে বসে দরজাটা পরীক্ষা করতে লাগলাম। বিস্ফারিত চোখে দেখলাম দরজার গায়ে নখের আঁচড়ের দাগ স্পষ্ট। কাঁপা কাঁপা হাতে দরজাটার ওপর একবার হাত রাখলাম, আর তারপর সঙ্গে সঙ্গে ছিটকে সরে এসে দরজাটা বন্ধ করে দিলাম। আমি বিছানায় উঠে হাঁটুতে কিছুক্ষণ মুখ গুজে বসে থাকার পর সবকিছু আবার স্বাভাবিক লাগতে শুরু করলো। আসলে আমি যখন দরজাটা ছুঁয়ে দেখছিলাম তখন কারোর হাতে আমার হাতটা যেন ঠেকে ছিল। আমি স্পষ্ট কারোর ছোঁয়া পেয়েছিলাম, শীতল স্যাঁতস্যাঁতে একটা হাত। হঠাৎ আবার কানটা খাড়া হয়ে উঠল। আবারও দরজায় সেই নখ দিয়ে আঁচড়ের শব্দ পেলাম আমি। আজ আবার মনে হয় ঘুমের ওষুধ খেতেই হবে একটা। ঘুম না হলে কাল কিছুতেই অফিসে যেতে পারবো না আমি। আঠাশে মে 2019। ঘড়িতে এখন রাত 1:30। ডায়েরিটা লিখতে বসে আমার রীতিমতো হাত কাঁপছে, গলাটা বারবার শুকিয়ে আসছে। আজও আমি ঘরের সব আলো জ্বালিয়েই রেখেছি। আজ অফিস থেকে ফিরে ল্যাপটপে সিনেমা দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গিয়েছিলাম। কাকিমা যথারীতি ডেকেছিলেন 10টার সময়, কিন্তু আমার সাড়া না পেয়ে নিজেই ওপরে এসে খাবার ঢাকা দিয়ে রেখে গিয়েছেন। আমার ঘুম ভাঙল প্রায় 12টায়। ধর্মর করে উঠে বসে সামনের টেবিলে খাবার ঢাকা দেওয়া দেখে একটু লজ্জা পেলাম আমি। ইস, এত ঘুমিয়েছি যে কাকিমার ডাকও শুনতে পাইনি আমি। আর দেরি করলাম না, তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার বসলাম সিনেমা দেখতে। ঘুম তো হয়ে গেছে, এখন আর এত সহজে ঘুম আসবে না। সিনেমার মধ্যে ডুবে গিয়েছিলাম। হঠাৎ বারান্দার দিক থেকে শোঁ শোঁ আওয়াজ পেলাম একটা। মনে মনে ভাবলাম, ঝড় উঠল নাকি? বিছানা থেকে নামতে যাব, ঠিক তখনই বারান্দার দিকের দরজাটায় সজোরে আঘাত হলো একবার। আমি হতভম্ব হয়ে গেলাম। দরজায় এত রাতে কে ধাক্কা দিচ্ছে? ওদিকে দরজার ওপারে শব্দ কিন্তু হয়েই চলেছে। মনে হলো দরজাটা আজ ভেঙেই যাবে। প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠলাম আমি, বাইরে কে? কে আছো? এভাবে কেন ভয় দেখাচ্ছ আমাকে? আমি কি ক্ষতি করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? কথাগুলো বলার সময় আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। দরজায় শব্দটা থেমে গেল। তার বদলে বারান্দায় স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেলাম আমি। কেউ হাঁটছে বারান্দায়। আরো কিছুক্ষণ অপেক্ষা করে বসে রইলাম। তারপর খুব সাহস করে দরজা খুলে বারান্দায় বেরিয়ে এলাম আমি।
বারান্দাটা শূন্য, কিন্তু বাগানের দোলনাটা দুলেই যাচ্ছে একভাবে, আর দোলনায় বসে রয়েছে। আমি 2 হাতে চোখ ঢেকে নিলাম। মেয়েটার ওই মুখের হাসি দেখে আমার বুকের রক্ত যেন শুকিয়ে আসছিল। দরজাটা বন্ধ করে ঘরে চলে এলাম আমি। আজও একটা ঘুমের ওষুধ খাবো আমি। একত্রিশে মে 2019। শরীরটা ভীষণ খারাপ লাগছে, হাত পা ভীষণভাবে কাঁপছে আমার। ভাবছি অঞ্জনাকে বলবো একটা বাড়ি দেখে দিতে, কিন্তু সেখানেও তো সমস্যা। ও 1000টা প্রশ্ন করবে, কি বলবো তখন ওকে? আমি কি নিজেই বিশ্বাস করতে পারছি নাকি ঘটনাগুলো? আজ অফিস থেকে যখন ফিরলাম তখনই খেয়াল করেছিলাম আকাশে মেঘ করেছে ভীষণ, মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। বাসের সহযাত্রীরা দেখলাম বেশ খুশি। অবশ্য সেটাই স্বাভাবিক, যা গরম ছিল কদিন ধরে। বাপরে, একটু বৃষ্টি হলে ঠান্ডা হবে চারদিক। আমি বাড়ি ঢোকার মিনিট 15 পর থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, সেই সঙ্গে প্রচণ্ড বাজ পড়া। কাকিমা নিচ থেকে চিৎকার করে বলে উঠলেন, হাতের কাছে মোমবাতিটা রাখো অনু, এখনই কারেন্ট যাবে মনে হচ্ছে, আর জানলা দরজাগুলো বন্ধ করে দাও দেখি। আমিও তাড়াতাড়ি সব জানালা দরজা বন্ধ করে বসলাম। মিনিট 10 মধ্যে কারেন্ট চলে গেল। মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ করে মোমবাতিটা হাতে নিয়ে টেবিলে বসালাম। তারপর দেশলাইটা জ্বালাতেই চমকে উঠলাম আমি। হাত থেকে দেশলাই কাঠিটা পড়ে গেল মাটিতে। গাটা শিরশির করে উঠল ভীষণভাবে, মাথাটা যেন ঘুরে গেল। দেশলাইয়ের আলোয় আমি ঘরের মধ্যে একদম আমার মুখের সামনে একটা মুখ দেখেছি, সেই মেয়েটার মুখ। আজ এই প্রথম তাকে এত কাছ থেকে দেখলাম আমি। রক্ত শূন্য সাদা মুখের মেয়েটার ঘাটটা একদিকে হেলানো, মুখে সেই হাসিটা লেগেই আছে। অন্ধকার ঘরে এই বিভীষিকার মুখোমুখি হয়ে আমার মনে হলো আমি যেন এবার মরেই যাব। দেশলাইয়ের বাক্সটা কোথায় যে পড়লো খুঁজেই পেলাম না। হাতড়ে হাতড়ে কোনো রকমে বিছানায় এসে বসলাম। চোখ ফেটে জল আসতে লাগলো। হঠাৎ গায়ে একটা ভীষণ ভীষণ শীতল একটা হাতের স্পর্শ পেলাম আমি। মনে হলো আজই আমার জীবনের শেষ দিন। তারপরেই কানের কাছে একটা মেয়েলি কণ্ঠের দুর্বোধ্য কিছু ফিসফিসানি শুনতে পেলাম। কথার সঙ্গে সঙ্গে বরফের মতো ঠান্ডা একটা বাতাস যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে লাগলো ক্রমশ। আমি আর সহ্য করতে পারলাম না। অন্ধকারের মধ্যেই দরজা লক্ষ্য করে দৌড়ালাম। একেবারে নিচে এসে কাকিমার কাছে এসে থামলাম। কাকিমা অবাক হয়ে গিয়েছিলেন ভীষণ। তারপর আমায় কিছু বলতে না দিয়েই নিজেই বললেন, অন্ধকারে ভয় পেয়েছো নাকি? হ্যাঁ, তোমায় তো বলেছিলাম মোমবাতিটা হাতের কাছে রাখবে। আমি আর কি বলবো তখন। প্রচণ্ড হাঁপ ধরে গিয়েছিল। হাঁপাতে হাঁপাতে মুখে জোর করে একটা হাসি এনে বললাম, এই দেশলাইয়ের বাক্সটা খুঁজে পাচ্ছি না আসলে, তাই। তারপর কাকিমার থেকে একটা দেশলাই বাক্স নিয়ে আবারও ঘরে ফিরে এলাম। ভীষণ ভয় করছে আমার, ভীষণ। আমি সত্যিই মনে হচ্ছে পাগল হয়ে যাব। আমার আর রেহাই নেই, কোনোভাবেই আর রেহাই নেই আমার। 3রা জুন 2019। গত কয়েকদিন ধরে আমার ধুম জ্বর ছিল। অফিসে যেতে পারিনি, বিছানা থেকে উঠতেও পারিনি। কাকিমা না থাকলে আমার যে কি হতো কে জানে। আজ দুপুরবেলা কাকিমা আমায় ভাত খাইয়ে দিচ্ছিলেন। তারপর একটু ইতস্তত করে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, অনু, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো কারণে তুমি ভয় পাচ্ছ না তো?
আমি কাকিমার দিকে অবাক চোখে তাকাতে উনি বললেন, না, তোমার যখন জ্বর ছিল তখন তুমি প্রায় চিৎকার করতে আর বলতে, ও আসছে, ও আসছে, দরজাটা বন্ধ করো। এর মানে কি অনু? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ইচ্ছা হলো কাকিমাকে সবটা বলে দিই, কিন্তু তারপরেই মনে হলো উনি যদি আমায় পাগল ভাবেন, অসুস্থ ভাবেন, তখন কি হবে। এসব নানান চিন্তা করে ওনাকে বললাম, না না কাকিমা, কি জানি জ্বরের ঘোরে কি বলতে কি বলে দিয়েছি, আমার নিজেরই মনে নেই। আপনি এত চিন্তা করবেন না। তবে আজ আমি ওপরের ঘরে শুইনি। কাকুর ঘরে মাটিতে বিছানা পেতে আমি আর কাকিমা শুয়েছি। কাকিমা ঘুমিয়ে পড়েছেন, কাকুও। আমিও এই ডায়েরিটা লিখে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ব। আজ আর একটুও ভয় করছে না। ইস, এভাবেই যদি রোজ এই ঘরটায় শুতে পারতাম তাহলে কত ভালো হতো, কত ভালো হতো। চৌঠা জুন 2019। আজ বিকেল 5:30টার মধ্যেই অফিস থেকে ফিরেছি আমি। কাকিমার কাছ থেকে 1 কাপ চা নিয়ে সোজা উপরে উঠে এসেছি। কাকুর শরীরটা এখন একটু ভালো আছে। আজ অফিসে অঞ্জনার সাথে একটু কথা বললাম। গত কয়েকদিন ধরে যেসব সাংঘাতিক ঘটনা ঘটছে আমার সঙ্গে, তা সব কিছু খুলে বললাম ওকে। এটা ওকে জানালাম যে ওই মেয়েটা এখন আমার ঘরে আসতে শুরু করেছে। সব কিছু বলার পর ওকে অনুরোধ করলাম আমায় যেন ও একটা বাড়ি দেখে দেয়। কিন্তু অঞ্জনা আমার মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, আর তারপর আমার কাঁধে হাত রেখে বলল, এত স্ট্রেস নিস না তো। তুই এক কাজ কর বুঝলি, তোকে না একজন সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, একবার দেখিয়ে নে তো ওকে। আমার মনে হচ্ছে কোনো কারণে তুই না মাথায় প্রচণ্ড চাপ নিয়ে ফেলছিস। ডাক্তার দেখিয়ে আয় আগে, তারপর তোর জন্য বাড়ি খুঁজবো। মাথাটা ভীষণ রকম গরম হয়ে গেল আমার। অঞ্জনা কি আমায় পাগল ভাবছে নাকি? ওর সঙ্গে আর একটা কথাও না বলে নিজের চেয়ারে এসে বসলাম। ভীষণ কান্না পাচ্ছিল আমার। আমি এসব কথা যাকেই বলবো সেই কি তবে আমায় পাগল ভাববে? কি করব আমি তাহলে? বাইরে ঝড় উঠল মনে হয়। একটু বৃষ্টি হওয়া সত্যিই দরকার। জুন 2019। এখন ঘড়িতে বেলা 12:30 বাজে। কাকিমাকে দুপুরের রান্নার কাজে একটু সাহায্য করে স্নান করে নিজের ঘরে এসে বসে ডায়েরি লিখছি। মনটা বড্ড খারাপ লাগছে। চাকরিটা খুব বেশি দিন মনে হয় না আর করতে পারবো আমি, কারণ এখনো 1 বছর হয়নি আমার অফিসে। এর মধ্যেই অনেক দিন কামাই করে ফেলেছি আমি। নেহাত আমার বস খুব ভালো মানুষ, নইলে কবেই তাড়িয়ে দিতেন। কিন্তু আজ অফিসে যাওয়ার মতো মানসিক অবস্থা আমার নেই। কাল রাতে যে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছি আমি, তারপর থেকে আবারও শরীর খারাপ লাগতে শুরু করেছে আমার। কাল সন্ধ্যা 8টা নাগাদ অফিস থেকে ফিরে একটা অদ্ভুত অস্বস্তিতে সারা শরীরটা কেমন যেন ভারী হয়ে উঠেছিল। তারপর ঘরের আলোটা জ্বেলে সভয়ে দেখি বারান্দার দিকের দরজাটা হাট করে খোলা, যদিও পর্দাটা দেওয়াই আছে। মনে সাহস এনে দরজাটা বন্ধ করতে যেতেই ভয়ে পিছিয়ে এলাম আমি। পর্দার ওপারে স্পষ্ট কারো উপস্থিতি অনুভব করলাম আমি। হঠাৎ পর্দার ওপার থেকে কেউ যেন পর্দার এপারে থাকা আমার হাতে হাত রাখলো। ছিটকে সরে এলাম আমি। তারপর বুঝলাম বাইরে যে আছে সে এবার আমার ঘরে ঢুকবে। দিশেহারা হয়ে গেলাম ভয়ে। কোথায় যাব, কি করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। উপায়ান্তর না দেখে খাটের তলাতেই গিয়ে লুকিয়ে পড়লাম আমি। তারপর যে দৃশ্য দেখলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেটা যেন আমার দুঃস্বপ্ন হয়। খাটের নিচ থেকে আমি দেখতে পেলাম 2 পা মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে শূন্যে ভেসে ভেসে অবাধে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে। হ্যাঁ, শুধু 2 পা।
আমি পায়ের ওপরে থাকা শরীরটাকে দেখতে পাইনি। মুখে হাত চাপা দিয়ে প্রায় বেরিয়ে আসা চিৎকারটাকে আটকালাম কোনোভাবে। বাইরে থাকা সেই অশরীরই খিলখিলিয়ে হেসে উঠল, যেন সে জানে খাটের নিচ থেকে তাকে দেখে ভয় পেয়েছি আমি, আর আমার সেই ভয়টাকেই সে রীতিমতো উপভোগ করছে। বেশ কিছুক্ষণ এরকম করে কাটার পর হঠাৎ ধরাম করে দরজাটা বন্ধ হওয়ার একটা শব্দ পেলাম। বুঝলাম যে এসেছিল সে আবারও ফিরে গেছে নিজের জায়গায়। আরও কিছুক্ষণ অপেক্ষা করে তবে বাইরে বেরোলাম। তারপর বাথরুমে গিয়ে বেশ খানিকটা বমি করলাম। শরীরটা তখন যেন একটু হালকা হলো। না, তারপর আর সে আসেনি, কিন্তু আমিও ঘুমোতে পারিনি সারা রাত। যথারীতি সকালে উঠতে পারিনি। তাই এত ভয় নিয়ে আমি বাঁচবো কি করে? কোনো পছন্দ মতো থাকার জায়গাও তো পাচ্ছি না। খুব বেশি টাকা ভাড়া দিয়ে কোথাও থাকার ক্ষমতা নেই আমার। কি যে করি বুঝতে পারছি না কিছু। না, এবার লেখা বন্ধ করি। কাকিমা খেতে ডাকছেন। এই পর্যন্ত পড়ে গুম হয়ে চেয়ারে বসে রইলেন অফিসার মুখার্জি। ভেবেছিলেন আজ রাতের মধ্যেই হয়তো ডায়েরিটা পড়া শেষ করে ফেলবেন তিনি, কিন্তু এই ডায়েরির বিষয়বস্তু যে এত অদ্ভুত আর গা ছমছমে হবে এটা তার চিন্তারও অতীত ছিল। সন্দেহ নেই যে এই অনুরাধা কোনো একটা মানসিক সমস্যায় ভুগছিল। বন্ধুরা ওকে ডাক্তার দেখানোর কথাও বলেছিল। আচ্ছা, কি যেন নাম বন্ধুগুলোর? হ্যাঁ, অঞ্জনা আর সায়ন। ঘরময় পায়চারি করতে শুরু করলেন অফিসার। এই কেসটাকে প্রথমে একটা সাধারণ নিরুদ্দেশের কেস ভেবে তিনি বিশেষ মাথা ঘামাননি, কিন্তু এখন মনে হচ্ছে অনুরাধা নিখোঁজ হওয়ার পিছনে কোনো বিশেষ কারণ তো নিশ্চয়ই ছিল। ঘড়ির দিকে একবার তাকালেন তিনি। ঘড়ির কাঁটা তখন একটার ঘর ছাড়িয়ে গেছে। ডায়েরিটা বন্ধ করলেন তিনি। স্ত্রী মঞ্জুলা আজকাল আর স্বামীর জন্য অপেক্ষা করেন না। তিনি ঘুমিয়ে গেছেন অনেক আগেই। বালিশে মাথা রেখে অফিসার মুখার্জি মনে মনে ঠিক করে নিলেন কাল একবার তাকে অনুরাধার অফিসে যেতে হবে। সকাল সকাল অফিসে পুলিশ দেখে সকলের মধ্যেই একটা চাপা উৎকণ্ঠা কাজ করতে শুরু করলো। কদিন আগে অনুরাধা নামে এই অফিসেরই একজন তরুণী যে বেমালুম গায়েব হয়ে গেছে সেটা সবাই জানে। সেই ধাক্কাটা অফিসের অনেকেই এখনো সামলে উঠতে পারেনি। গ্রামের ওই সহজ সরল মেয়েটাকে অফিসে সবাই বেশ ভালোবাসতেন, স্নেহ করতেন। অফিসার লোকেশ মুখার্জি নিজেই এগিয়ে এসে শান্ত করলেন সবাইকে। আপনাদের এভাবে বিরক্ত করার জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু অনুরাধার এভাবে উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে ভীষণভাবে ভাবাচ্ছে। তাই খুব সামান্য কিছু কথা আপনাদের জিজ্ঞাসা করেই আমরা চলে যাব। বিশেষ করে অঞ্জনা দেবী এবং সায়ন বাবুর সঙ্গে কথা বলাটা ভীষণ দরকার। ওদের একটু ডেকে দিন তো। তার কথা শেষ হতেই পেছন থেকে দুজন অল্প বয়সী ছেলে মেয়ে বেরিয়ে এলো। অফিসার বুঝলেন এরাই অঞ্জনা আর সায়ন। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তিনি সরাসরি বললেন, আচ্ছা, আপনারাই তো থানায় মিসিং রিপোর্ট লিখিয়েছিলেন, তাই না? তারা একসঙ্গে সম্মতি জানালো। অফিসার মুখার্জি বললেন, খুব জরুরি কিছু কথা আছে আপনাদের সঙ্গে। কোথায় বসে কথা বলতে পারি বলুন তো, নাকি অফিসেই বসবো? অঞ্জনা বলল, নিচে একটা কফি শপ আছে, আমরা কি সেখানেই বসতে পারি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই। আসুন আসুন আপনারা, কুইক। কফি শপে মাথা নিচু করে বসেছিল দুজনেই। সামনে চেয়ারে বসে অফিসার লোকেশ মুখার্জি। তাঁর সামান্য অস্বস্তি হচ্ছিল। খানিকক্ষণ পর প্রশ্ন করলেন, অনুরাধার একটা ডায়েরি পেয়েছি আমরা। সেই ডায়েরি কিছুটা পড়ে ওর বিষয়ে বেশ কিছু তথ্য আমরা জানতে পেরেছি। আপনাদের কাছ থেকে আমি অনুরাধার ব্যাপারে আরো কিছু শুনতে চাই। ডায়েরি যতটুকু পড়েছি আমার মনে হচ্ছে অনুরাধা কোনো কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনারা এই বিষয়ে কতটা কি জানেন? অঞ্জনা এবার মুখ তুলে তাকালো সামনের দিকে, তারপর বলতে শুরু করলো, আমি এই অফিসে আছি 4 বছর হতে চলল। অনুরাধার সঙ্গে অল্প কিছুদিনেই একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল আমার, কিন্তু গত কয়েক মাস ধরে ওর মধ্যে কিছু অস্বাভাবিকত্ব দেখতে পাচ্ছিলাম আমরা। মনে হচ্ছিল ও কোনো কারণে
প্রচণ্ড ভয় পেয়েছিল, ওই বাড়িতে থাকতে পারছিল না যেন। কারণ জিজ্ঞাসা করাতেও বলেছিল ওর ঘরে ও কোনো এক অশরীরীর উপস্থিতি অনুভব করছে। আমাদের মনে হয়েছিল ও হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে হ্যালুসিনেট করছে, তাই আমরা ওকে ডাক্তার দেখানোর পরামর্শ দিই। কিন্তু দুর্ভাগ্যবশত ও মনে করলো আমরা ওকে পাগল ভাবছি। এই নিয়ে বেশ কিছুদিন আমাদের মধ্যে কথাও বন্ধ ছিল। পরে অবশ্য সব মিটমাট হয়ে যায়। আমি আর কোনো ডাক্তার দেখানোর কথা ওকে বলিনি। ওর জন্য বাড়িও খুঁজতে শুরু করি আমরা। কিন্তু কলকাতা শহর তো, কম খরচে বাড়ি পাওয়া কি মুখের কথা বলুন? আমরাও পাইনি খুঁজে। খুব চিন্তা হতো ওর জন্য। পুজোর ছুটির আগে পর্যন্ত অফিস করেছিল, কিন্তু তারপর থেকে ওর আর কোনো খোঁজই পাচ্ছি না। ফোনটাও বন্ধ। এই শহরে ওর চেনা পরিচিত সেরকম নেই ও কেউ। আমাদেরই ও সব থেকে বেশি ভরসা করত। তাই একরকম বাধ্য হয়ে আমরা থানায় জানিয়েছি। ভ্রু কুঁচকে অফিসার মুখার্জি বললেন, তো আপনাদের মতে বাড়িতে থাকতে উনি ভয় পাচ্ছিলেন বলেই কাউকে কিছু না বলে পালিয়ে গেছেন? অঞ্জনা একটু মৃদু স্বরে বলল, বুঝতে পারছি না স্যার, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। কিন্তু ভীষণ ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। ও সেরকম কিছু চিন্তা না এই শহরের। আমার এটা কিন্তু কিডন্যাপিংয়েরই ব্যাপার মনে হচ্ছে। আপনারা একটু ভালো করে খুঁজুন ওকে, প্লিজ প্লিজ স্যার। আমরা নিজেদের বেস্টটা দিয়ে ওকে খোঁজার চেষ্টা করব। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, আপনাদের অনেক ধন্যবাদ। পরবর্তী কিছুদিন ভীষণ কাজের চাপে ডায়েরিটা পড়ার জন্য বিশেষ সময় বার করতে পারেননি লোকেশ মুখার্জি। সেদিন থানা থেকে ফিরে হঠাৎ করেই তার মনে পড়ল সেই ডায়েরিটার কথা। রিপোর্ট লেখানোর পর প্রায় সপ্তাহখানেক কেটে গেছে, অনুরাধার কোনো খোঁজ পাওয়া যায়নি। একটু ফ্রেশ হয়ে আবারও ডায়েরিটা নিয়ে বসলেন তিনি। 17 জুন 2019। অফিস থেকে বেশ কিছুদিন ছুটি নিতে বাধ্য হলাম। বস খুবই বিরক্ত হয়েছেন। একেই এত কামাই করি, তার ওপর আবার ছুটি নিচ্ছি। কিন্তু আমার শরীরটা আর দিচ্ছে না। রাতের পর রাত নির্ঘুম কাটে আমার। সেই সঙ্গে উৎকট দম বন্ধ করা ভয়। নিজের মানসিক সুস্থতা নিয়ে আজকাল নিজেরই ভীষণ সন্দেহ হয় আমার। একজন অশরীরী নারী প্রায় রোজ রাতে আমার ঘরে আসে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না। কেন? নাকি পুরোটাই আমার কল্পনা? এখন কদিন নিচের ঘরে কাকিমার কাছে শুই। কাকিমাকে বলেছি উপরের ঘরটা বেজায় গরম, গরমে ভালো ঘুম হয় না। কাকিমা অবশ্য এক কথায় রাজি হয়ে গেছেন। কিন্তু আজ রাতে আমি আমার দোতলার ঘরেই আমার বালিশপত্র নিয়ে চলে এসেছি। আমি বুঝতে পারছি আমার না একটা অমুক টান তৈরি হয়েছে এই ঘরটার প্রতি। যতদিন নিচে শুয়েছি রোজ রাতে আমি ওই মেয়েটাকে স্বপ্নে দেখতাম আমার শূন্য ঘরটায় অভ্যেস মতো মেয়েটা এসে হাঁটাহাঁটি করছে। সেও যেন গোটা ঘরে খুঁজে চলেছে আমায়। তাই আজ আবার সেই আতঙ্কের মাঝেই ফিরে এলাম আমি। শুধু একটা প্রশ্ন ভাবাচ্ছে আমায়, শুধুমাত্র একটা প্রশ্ন। মেয়েটা আমার কাছে কি চাইছে? কি? আরও একটা প্রশ্ন অফিসার মুখার্জির মাথাতেও ঘুরপাক খাচ্ছে। অশরীরী আত্মা সাধারণত ক্ষতিকারক হয়ে থাকে বলেই ছোট থেকে শুনে এসেছেন তিনি। কিন্তু এই অশরীরী যদি সত্যি থেকে থাকে, তাহলে সে অনুরাধার কোনো ক্ষতি করেনি কেন? ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসে সিলিংয়ের দিকে একবার ভাবুক চোখ দুটো মেলে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তিনি। তারপর আবার ডায়েরিটা খুলতেই পরবর্তী বেশ অনেকগুলো দিনে নতুন কোনো তথ্যের সন্ধান পেলেন না। বারান্দায় থাকা সেই অশরীরী তার আতঙ্ক আর অনুরাধার ক্রমবর্ধমান ভঙ্গুর স্বাস্থ্যের উল্লেখই বারবার রয়েছে সেখানে। অনুরাধা ওই বাড়িতে থাকতে পারছিল না, আবার কিসের একটা টানে ওই বাড়ি থেকে যেতেও পারছিল না। আতঙ্ক আর কৌতূহলের সহাবস্থান তার জীবনকে ওই একটা ঘরের মধ্যেই স্তব্ধ করে রেখেছিল। পড়তে পড়তে আবারও একটা পাতায় চোখ আটকালো লোকেশ মুখার্জির। রুদ্ধশ্বাসে পরবর্তী পাতা উল্টে লোকেশবাবু দেখলেন 23 সেপ্টেম্বর 2019। আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে এসেছি আমি। অফিসে থাকতে কেমন যেন অস্বস্তি হয় আজকাল। মনে হয় অফিস কলিগরা আজকাল আমাকে নিয়ে হাসাহাসি করে।
সায়ন আর অঞ্জনার সাথেও বিশেষ কথাবার্তা বলি না আমি একটা কথা বেশ বুঝেছি, এই ভয়েই আমার মৃত্যু, আবার এই ভয়েই আমার শান্তি। এখন আমার আর আগের মতো আতঙ্ক হয় না, বরং আমি যেন তার আসার জন্য অপেক্ষা করতে থাকি। রাতে সে আসে, ফিসফিস করে অনেক কথা বলে, আমায় কিছু একটা বোঝানোর চেষ্টা করে, তারপর আবার চলে যায়। তবে গত রাতে এর একটা ব্যতিক্রম ঘটেছে। অফিসের বেশ কিছু পেন্ডিং কাজ শেষ করে রাতে বিছানায় বালিশে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে শুয়েছিলাম। বেশ অনেকক্ষণ এভাবে বসে থেকেও সে কিন্তু এলো না। একটু অবাক হলাম আমি। উঠে গিয়ে বারান্দার দিকের দরজাটা খুলে দিলাম আমি। বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া ঘরে এসে ঢুকলো। বাগানের দিকেও উৎসুক চোখে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, কিন্তু সে নেই। আমি আবারও ঘরে এসে বিছানায় বসলাম। এখন এসব লিখতে লিখতে সত্যি আমার নিজেকে পাগল বলে মনে হচ্ছে। আমি কিনা একজন অশরীরীর জন্য রোজ রাতে অপেক্ষা করি। তো সে যাকে, এভাবেই কিছুক্ষণ বসে থেকে 1:30টা নাগাদ চোখ দুটো যেন আপনা থেকেই বুজে আসতে লাগলো। আর জেগে থেকে লাভ নেই। দরজাটার দিকে আর একবার তাকিয়ে বালিশে মাথা দিয়ে চোখ বুজলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ পাশ ফিরে শুয়ে থাকা অবস্থায় আমার হাতে বরফের মতো ঠান্ডা কিন্তু নরম কোনো কিছুর ছোঁয়া আমার ঘুমটা এক ঝটকায় ভাঙিয়ে দিল। শুয়ে শুয়েই হাত বাড়িয়ে বেড সুইচটা খুঁজতে লাগলাম। মৃদু একটা শব্দ হলো সুইচটায় চাপ পড়তেই। তারপরই উজ্জ্বল আলোয় ভরে উঠল ঘরটা। তখনও সেই শীতল স্পর্শটা নিজের শরীরে টের পাচ্ছিলাম। এবার ঘরের সকল অন্ধকার কেটে যেতেই বিস্ফারিত চোখে দেখলাম আমার শরীরে যে শীতল স্পর্শটা আমি পেয়েছিলাম সেটা অন্য কিছু নয়, বরং খুব পরিচিত একটা জিনিস। হ্যাঁ, পরিচিত, কারণ সেটা ছিল একটা ঝুলন্ত মেয়ের ফর্সা টুকটুকে দুটো পা। প্রচণ্ড ভয়ে তখন আমার সারা শরীর অবশ হয়ে এসেছে। চোখ বড় বড় করে দেখতে লাগলাম ঘড়ির পেন্ডুলামের মতো সেই পা দুটো দোলায়মান। তারপর অতি কষ্টে ঘরমাক্ত মুখে ঘাড় তুলে তাকালাম ওপরের দিকে। তারপর যা দেখলাম তা আমি আর এই ডায়েরিতে লিখতে পারবো না। সেই দৃশ্যের কথা আমি আর মনেই করতে চাই না। আমার চোখের দৃষ্টি ধীরে ধীরে ঝাপসা হয়ে এলো। তারপর সবকিছু অন্ধকার, আর কিচ্ছু মনে নেই আমার। সকাল 9টা নাগাদ কাকিমার ডাকে ঘুম ভাঙল আমার। তখনও মাথাটা বেশ ভার হয়ে আছে, তবু তাড়াতাড়ি উঠে স্নান সেরেই অফিসে ছুটলাম। আমি নিশ্চিত মেয়েটা আমায় কিছু বোঝাতে চাইছে। 7ই অক্টোবর 2019। সেদিন রাতের পর এমন ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখিনি। সে আমার ঘরে আর আসে না। বারান্দায় গিয়ে দাঁড়ালেও তাকে আর আমি দেখতে পাই না। তবে সারা রাত একটা চাপা কান্নার শব্দ ছড়িয়ে থাকে আমার সারা ঘরে। কেউ যেন এক টানা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। আমি নিশ্চিত এই কান্না ওই মেয়েটারই। এতদিন ও আমার ঘরে আসতো, কিন্তু এখন আর আসে না, কিন্তু কাঁদে। কিন্তু কেন? ও কি বোঝাতে চায় আমায়? গত কয়েকদিন ধরে এই কান্নার শব্দে রাতে আমি ঘুমোতে পারছি না। চোখ বুজলেই বুকের কাছটা কেমন যেন চাপ ধরে যায় আজকাল। তার ওপর কাল ড্রয়ারে আলমারির চাবি রাখতে গিয়ে একটা ভাঁজ করা কাগজের টুকরো পেয়েছি আমি। আমার ড্রয়ারে কাগজের টুকরো কে রাখবে এটা ভাবতে ভাবতেই কাগজের ভাঁজটা খুলতেই চমকে উঠেছিলাম আমি। কাগজটাতে লাল কালিতে বড় বড় অক্ষরে লেখা শাস্তি চাই। কাগজটা এখনো আমার সামনেই পড়ে আছে। ওই মেয়েটা কার শাস্তির কথা বলছে? কিন্তু আর যে কোনো সূত্রই সে ছেড়ে যায়নি। অপেক্ষা করি কয়েকটা দিন, সে আরো কিছু সূত্র নিশ্চয়ই দেবে আমাকে। সেই পরিচিত কান্নার শব্দটা অনেকক্ষণ ধরেই পাচ্ছি। রাত যত বাড়ছে কান্নার শব্দটাও পাল্লা দিয়ে বাড়ছে।
না, এবার শুয়ে পড়ি, দেখি যদি একটু ঘুম হয়। অক্টোবর 2019। গতকাল রাতে ঘটে যাওয়া একটা অভাবনীয় ঘটনা আমার মনের মধ্যে জমে থাকা কুয়াশাকে অনেকটাই ফিকে করে দিয়েছে। গতকাল অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে ল্যাপটপে কিছু কাজ করছিলাম। কান্নার শব্দটা আশ্চর্যজনকভাবে আজ আর পাচ্ছিলাম না। ল্যাপটপের স্ক্রিনে চোখ আটকে তখন আমার। হঠাৎ বাইরে প্রবল মেঘের গর্জনে চমকে উঠলাম। বৃষ্টি পড়ছে ভেবে বারান্দার দিকে দরজাটা বন্ধ করতে গেলাম আমি, না হলে ঘরে ছাট আসবে। দরজা বন্ধ করতে গিয়ে অভ্যেসবশত পর্দা সরিয়ে বারান্দার দিকে একবার চোখ বুলালাম। না, বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। বুঝলাম ঝড় আসছে। পায়ে পায়ে এসে দাঁড়ালাম অন্ধকার বারান্দার রেলিংটা ধরে। এত মেঘের গর্জন, এত বিদ্যুতের চমক, কিন্তু আমার একটুও ভয় করছে না। সামনের বাগানটা গাঢ় অন্ধকারে প্রায় অদৃশ্য। দোলনাটাও দেখতে পাচ্ছি না আজ। উদাস চোখে অর্থহীনভাবে কতক্ষণ সামনের জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ প্রবল বিদ্যুতের ঝলকানিতে আমার চোখ দুটো যেন একেবারে ধাঁধিয়ে গেল। চোখ ঢেকে বসে পড়লাম মাটিতে। কিছুক্ষণ পর চোখ খুলে নিশ্চিত হলাম, না, দেখতে পাচ্ছি আমি। আর ঠিক তখনই আবারও বিদ্যুতের চমকে আলোকিত বারান্দার কোণে চোখ পড়তেই পাথরের মূর্তির মতো স্থাণু হয়ে গেলাম আমি। আমার থেকে হাত চারেক দূরে একটা মেয়ের শরীর অসাড়ভাবে পড়ে রয়েছে। না না, এ আমার চোখের ভুল নয়, কোনোভাবেই এ আমার চোখের ভুল নয়। অন্ধকার বারান্দায় প্রবল ঝড়ের মাঝে সে এক বিভীষিকাময় পরিস্থিতি। দৌড়ে ঘরে এসে বারান্দার আলোটা জ্বালালাম। ঈশ্বরের অশেষ কৃপায় কারেন্টটা ছিল তখনও, কিন্তু বাইরে এসেই মুখটা যেন হাঁ হয়ে গেল আমার। আলোকোজ্জ্বল বারান্দাটা সম্পূর্ণ শূন্য। একটু আগে দেখা সেই মেয়েটার শরীর যেন প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে ভেসে গিয়েছে। হতভম্ব হয়ে ঘরে ফিরে এলাম আমি। বালিশে মাথা ঠেকাতেই বাইরে মুষলধারায় বৃষ্টি শুরু হলো। অক্টোবর 2019। গতকাল রাতের ওই অদ্ভুত ঘটনাটা মন থেকে বেরোতে চাইছে না কিছুতেই। অফিস থেকে ফিরে এক কাপ কফি নিয়ে বারান্দায় এসে একটা চেয়ার পেতে বসেছিলাম। মাঝে মাঝেই নিজের অজান্তেই চোখ চলে যাচ্ছিল বারান্দার সেই বিশেষ জায়গাটাতে, যেখানে গত রাতে ওই মেয়েটার শরীর পড়েছিল। মেয়েটা আমায় যা বলতে চাইছে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না কেন। চেয়ার থেকে উঠে বারান্দার কোণের দিকে ওই জায়গাটায় এসে দাঁড়ালাম। চোখ বুজে বিড়বিড় করতে লাগলাম, আমায় আরেকটু সাহায্য করো প্লিজ। আমি তোমায় বুঝতে চাই, প্লিজ আমায় আরো একটু সাহায্য করো। কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে যখন উল্টো দিকে মুখটা ঘোরাতে যাব, তখন হঠাৎ একটা জিনিসের ওপর আমার চোখ আটকে গেল। সাদা জিনিসটা হঠাৎই যেন উজ্জ্বল হয়ে আমার চোখের সামনে চকচক করতে শুরু করেছে। হাত বাড়িয়ে মাটি থেকে তুলে নিলাম জিনিসটা। উল্টে দেখে বুঝলাম এটা একটা ছবি, এবং ছবিটা আমার বয়সী একজন মেয়ের। ছবির পেছনের সাদা অংশটায় এক কোণে 2 লাইনের একটা ঠিকানাও চোখে পড়ল। গোটা গোটা লাল কালিতে লেখা সেটা। এই কালি কি আসলে রক্ত? বুকের মধ্যে তখন হাতুড়ির বাড়ি পড়ছে আমার। নিজের অজান্তেই গাটা শিউরে উঠল একবার। তবে নিজের কর্তব্য তখনই স্থির করে নিয়েছিলাম আমি। বাকি যা হবে হোক, এর শেষ দেখে ছাড়বো আমি। রুদ্ধশ্বাসে পরবর্তী পাতা উল্টে লোকেশবাবু দেখলেন ডায়েরির বাকি পাতাগুলো শূন্য। অর্থাৎ অনুরাধা সেন 16 অক্টোবর রাতের পর আর ডায়েরি লেখেনি, এবং এরপর প্রায় 20 দিন যাবৎ সে মিসিং।
ঘরের মধ্যে অশরীরীর আগমন, অনুরাধার অস্বাভাবিক আচরণ, আর শেষে ছবি আর ঠিকানা। এই ভয়ঙ্কর জট কিভাবে খুলবেন তিনি? ঘড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন লোকেশবাবু। ঘড়ির কাঁটা বলছে এখন সময় রাত 3টে। পরদিন সকালে বাড়িতে আবার পুলিশ দেখে বৃদ্ধ রায় দম্পতি সন্ত্রস্ত হয়ে উঠলেন। বীণা দেবী অসহায় ক্লান্ত স্বরে বললেন, আবার কি দরকার স্যার? আমরা যা জানি সবটাই তো বলেছি আপনাকে। এর বেশি কিচ্ছু জানি না আমরা। দেখুন, আমরা ভদ্রলোক। বাড়িতে বারবার পুলিশ আসলে তাতে কি আমাদের সম্মান বাড়বে বলুন? আমার স্বামীও অসুস্থ। একটু দয়া করুন। অফিসার মুখার্জির অবশ্য এসব কথায় কর্ণপাত করার অবকাশ ছিল না। হাতের লাঠিটা আপন মনে ঘোরাতে ঘোরাতে ঘরের এদিক ওদিক দেখছিলেন তিনি। হঠাৎ বীণা দেবীর দিকে ফিরে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা, অনুরাধা আসার আগে উপরের ওই ঘরটাতে কে থাকতেন? লোকেশবাবু স্পষ্ট বুঝতে পারছিলেন প্রশ্নটা শুনেই বীণা দেবীর মুখটা কেমন যেন কালো হয়ে গেল। কিন্তু ভদ্রমহিলা বেজায় চতুর। কিছুক্ষণের মধ্যেই নিজেকে সম্পূর্ণ সামলে নিলেন। তারপর বললেন, আমার ছেলে সুরজিৎ থাকতো ওই ঘরে। তবে সে বছর 4 হলো চাকরি নিয়ে দিল্লিতে থাকে। ওই ঘরটা ফাঁকাই থাকতো, তাই অনুরাধাকে দিয়েছিলাম। আনমনেই লোকেশবাবু বললেন, ছেলে থাকতো সে ঠিক আছে, কিন্তু ওই ঘরে যে কোনো মেয়ে থাকতো না সে বিষয়ে কি আপনি নিশ্চিত? বীণা দেবীকে এবার যেন খানিক উত্তেজিত মনে হলো। অদ্ভুত তো, ঘরে মেয়ে আসবে কোথা থেকে? আর আমার বাড়িতে আমার ছেলের ঘরে একটা মেয়ে থাকতো আর আমি সেটা জানি না? এটা কি হতে পারে? না, হতে পারে না তো। কিন্তু ওই ঘরে একটি মেয়ে থাকতো এবং সে যেহেতু আপনার বাড়িতেই ছিল তাই আপনি সবই জানেন। যাকে সকাল সকাল অনেক বকালাম আপনাকে, এখন আসি। হ্যাঁ, তবে পরে কিন্তু আবার আসবো। শেষের কথাগুলো লোকেশবাবু এমনভাবে বললেন যে বীণা দেবীর গলা শুকিয়ে এলো ভয়ে। মৃদু স্বরে তিনি জিজ্ঞাসা করলেন, অনুরাধার খোঁজ কিছু পেয়েছেন? না, আমার মন বলছে উনি নিরাপদেই আছেন, হয়তো নিজেই একদিন ফিরে আসবেন। তবুও আমরা চেষ্টা তো করে যাচ্ছি। যাই হোক, আসি ম্যাডাম, পরে আবার আসবো। লোকেশবাবু বেরিয়ে যেতেই বীণা দেবী স্পষ্ট বুঝতে পারলেন তার সারা শরীর ঘামে ভিজে উঠেছে। ধপ করে তিনি বসে পড়লেন সোফায়। নিজের মনেই বিড়বিড় করে উঠলেন, অতীত হানা দিতে শুরু করেছে। ঈশ্বর, ঈশ্বর, এবার কি তবে সব জানাজানি হয়ে যাবে? ঈশ্বর, ঈশ্বর। ঘড়িতে সময় তখন বেলা 11টা। কর্মব্যস্ত বেহালা থানার গেট খুলে সোজা ভেতরে এসে ঢুকল সবুজ চুড়িদার পরিহিত খুব সুশ্রী একটি মেয়ে। সামনে একজন পুলিশ কনস্টেবলকে উদ্দেশ্য করে সোজাসুজি সে জিজ্ঞাসা করল, এক্সকিউজ মি, অফিসার মুখার্জি কি এখন থানাতেই আছেন? আমার একটা জরুরি দরকার ছিল ওনার সাথে, একটু কথা বলা যাবে? পুলিশ কনস্টেবল তাকে জানালো স্যার ভেতরের ঘরেই রয়েছেন। সেই তরুণী আর এক মুহূর্ত দেরি না করে পা বাড়ালো স্যারের ঘরের দিকে। ভেতরে তখন এক মনে একটা মোটা ফাইলের পাতা উল্টাতে ব্যস্ত ছিলেন লোকেশবাবু। স্যার, ভেতরে আসতে পারি? ফাইল থেকে মুখ না তুলেই তিনি বললেন, হ্যাঁ, আসুন। তরুণী সামনে এসে দাঁড়াতেই এতক্ষণ পরে তার দিকে চাইলেন লোকেশবাবু, আর তারপরেই বিদ্যুৎ স্পৃষ্টের মতন চমকে উঠলেন। প্রচণ্ড উত্তেজনায় নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তিনি কেবল একটাই বাক্য উচ্চারণ করলেন, এ কি আপনি? তরুণীর মুখে হাসি ফুটল। একটু বসতে পারি স্যার? বসে কথা বললে ভালো হতো। অফিসার মুখার্জি নিজেও একটু শান্ত হয়েছেন। খানিক অপ্রস্তুত হয়েই তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। সামনে চেয়ারটাতে বসলো সেই তরুণী। তারপর সরাসরি সে তাকালো অফিসার লোকেশ মুখার্জির চোখের দিকে। আপনি এতদিন কোথায় ছিলেন অনুরাধা দেবী? আমাদের গোটা পুলিশ ডিপার্টমেন্ট সারা কলকাতা তন্ন তন্ন করে খুঁজেও আপনাকে কোথাও পায়নি।
আপনার ডায়েরিটা আমি পড়েছি, সেখানে কোনো একটা ঠিকানায় আপনি যেতে চেয়েছিলেন, এটুকুই আমি জানি। প্লিজ আর চুপ করে থাকবেন না, এবার সব কথা আমাকে খুলে বলুন। নিশ্চয়ই বলবো বলেই তো এসেছি এখানে। আমি কলকাতায় ছিলাম না অফিসার, দিল্লিতে ছিলাম। মেয়েটার ছবির পেছনে যে ঠিকানাটা ছিল সেটা দিল্লির। যাই হোক, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই, শুরু করি তাহলে। ঘটনার সূত্রপাত আসলে বছর 4 আগে। চাকরির জন্য দিল্লিতে থাকতেন কলকাতার ছেলে সুরজিৎ রায়। ইনি হলেন সেই বাড়ির ছেলে যেখানে আমি রেন্টে থাকতাম। দিল্লিতে থাকাকালীন সেখানকারই এক খ্রিশ্চান মেয়ে নাম জুলি, তার সঙ্গে একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সুরজিৎ। কিন্তু এই বিয়ে গোড়া বাবা মা কখনোই মানবেন না, এটা তিনি জানতেন। তাই বিয়ে করেছিলেন লুকিয়ে। সব কিছু ঠিকই ছিল, কিন্তু এর ঠিক 2 বছর পর জুলি সন্তান সম্ভবা হয়। তখন সুরজিৎ মনে করেন এবার হয়তো তার বাবা মা মেনে নেবেন জুলিকে। তাই তিনি সস্ত্রীক ফিরে আসেন কলকাতায়। কিন্তু লাভ হয়নি কিছুই। প্রথমত, মেয়ে খ্রিশ্চান। দ্বিতীয়ত, লুকিয়ে বিয়ে, অর্থাৎ কাকু কাকিমা রাগে ফেটে পড়লেন। চলতে লাগলো নিত্য অশান্তি। এবং এই সুরজিৎ, সেও যেন ধীরে ধীরে একটু বদলাতে শুরু করেছিল। জুলি সব বুঝতো, কিন্তু তার আর কিছুই করার ছিল না। তাকে রীতিমতো ঘরে আটকে রাখা হতো। বাইরের পৃথিবীর সামনে তার কোনো অস্তিত্বই ছিল না। বিধর্মী মেয়েকে তাদের ছেলে বিয়ে করেছে জানলে পাড়ায় মুখ দেখানো যাবে না। অতএব এই বাড়িতেই চলতে লাগলো জুলির বন্দি দশা, তার সাথে অত্যাচার। জুলি বার দুয়েক ফ্যানে নিজের ওড়না ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারপর এলো সেই বিভীষিকাময় দিনটা। সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল শহরে। প্রতিদিনের মতো সেদিনও জুলির সঙ্গে সুরজিৎ এবং তার পরিবারের তুমুল অশান্তি হয়। আর এই ঝগড়ার এক পর্যায়ে জুলি দৌড়ে বেরিয়ে আসে বারান্দায়। অসহায়ের মতো চিৎকার শুরু করে সে, যদি কেউ তার গলা শুনে তাকে সাহায্য করে এই আশায়। উন্মত্ত পশুর মতো সুরজিৎ ছুটে আসে পিছু পিছু। আর তারপরই হঠাৎই রাগের মাথায় টিপে ধরে জুলির গলা। জুলির অবস্থা যখন প্রায় মরমর, তখন যেন সম্বিত ফিরে পায় সুরজিৎ। গলা ছেড়ে দিয়ে প্রবল বিতৃষ্ণায় জুলিকে এক ধাক্কা মারে সে। তারপর নিজে ফিরে আসে ঘরে। দুর্বল শরীরে ওই ধাক্কা সামলাতে পারিনি জুলি। আমি আমার ডায়েরিতে একটা বিশেষ জায়গা উল্লেখ করেছি, যেখানে আমি একটা মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলাম। আমার বিশ্বাস ধাক্কা খেয়ে ঠিক ওই জায়গাটাতেই পড়ে গিয়েছিল জুলি। আর তারপরেই হয়তো মাথা ফেটে যায় ওর, এবং প্রবল রক্তক্ষরণে সে মারা যায়। রুদ্ধশ্বাসে এই সব ঘটনা শুনছিলেন লোকেশবাবু। অনুরাধা তার চোখের কোণায় লেগে থাকা প্রশ্নটা যেন পড়তে পারল। বলল, আপনি হয়তো ভাবছেন আমি এত কথা কি করে জানলাম, তাই তো? আসলে আমি দিল্লিতে গিয়ে সুরজিতের অফিস এবং জুলির পরিবার 2 জায়গাতেই কথা বলেছি, এবং যে চার্চে ওদের বিয়ে হয়েছিল সেই চার্চের ফাদারের সঙ্গেও কথা বলেছি। তবে একটু থেমে খানিক রহস্যময় কণ্ঠে অনুরাধা বলল, জুলির মৃত্যুর দিনটার কথা আমায় জানিয়েছে সুরজিৎ স্বয়ং। আঁতকে উঠলেন অফিসার লোকেশ মুখার্জি। মনে মনে খানিক বিরক্তও যেন হলেন। ঈষৎ রুক্ষ স্বরে বললেন, আপনি একা একা এসব কেন করছেন? পুলিশের সাহায্য ছাড়া একজন খুনি, সে হোক সে সমাজের চোখে একজন নিপাট ভদ্রলোক, আপনি তার সঙ্গে দেখা করতে চলে গেলেন। খুনটা কলকাতায় হয়েছে মানে কলকাতা পুলিশকে আপনার অবশ্যই ইনফর্ম করা উচিত ছিল। যাই হোক, সুরজিৎ রায়ের বর্তমান ঠিকানাটা আমাদের লাগবে। কলকাতায় নিয়ে এসে ওকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই। বীণা রায় এবং নিখিল রায়কেও অ্যারেস্ট করতে হবে। অনুরাধা তখনও শান্ত নির্বিকারভাবেই বসে আছে চেয়ারে। লোকেশবাবুর এই চরম উত্তেজনা তার মধ্যে একটুও সঞ্চারিত হলো না। শান্তভাবেই সে বলল, আমার কথা এখনো শেষ হয়নি অফিসার। সুরজিৎকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা সম্ভব নয় এখন অফিসার, কারণ উনি গত 1 বছর যাবৎ মেন্টাল অ্যাসাইলামে আছেন। জুলি তার প্রতিশোধ নিয়েছে অফিসার। সুরজিৎ এখন বদ্ধ উন্মাদ। উনি আজও কোনো মেয়েকে দেখলে রীতিমতো আতঙ্কে ভোগেন। বিড়বিড় করে বলতে থাকেন নিজের করা পাপের বৃত্তান্ত। তারপর অসহায়ের মতো সেই মেয়েটির পায়ের কাছে পড়ে হাত দুটো জড়ো করে বসে থাকেন।
তাই ওকে নিয়ে ভাবতে হবে না স্যার, উনি ওনার শাস্তি ঠিকই পেয়ে গেছেন। লোকেশবাবু কি বলবেন কিছুই বুঝতে পারছেন না। স্থির দৃষ্টিতে অনুরাধার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি এবার বললেন, আপনি বলছেন জুলির স্পিরিট সুরজিৎ বাবুকে শাস্তি দিয়েছে। আচ্ছা, তাহলে বীণা দেবী আর নিখিল বাবুকে কোনো শাস্তি কেন দেননি? বিশ্বাস করুন, আমার মাথা একদম কাজ করছে না। আপনি পুরো বিষয়টা আমাকে একটু খোলসা করে বুঝিয়ে বলুন তো। আপনি তো আমার ডায়েরি পড়েছেন বললেন, যদিও কাজটা ভারী অন্যায় হয়েছে, তবুও তদন্তের স্বার্থে কি বা করতেন আপনি, সেটা আমি বুঝি। যাই হোক, যা বলছিলাম, আপনি যখন আমার ডায়েরি পড়েছেন তখন তো আপনি জানেন যে আমি অতিপ্রাকৃত কিছু ঘটনা, স্পর্শ এসব অনুভব করেছি। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, শুরুর দিকে ভয় পেলেও শেষের দিকে কিন্তু আমি আর ভয় পেতাম না। আমি যেন বুঝে গিয়েছিলাম যে এই অশরীরই কোনো দিনও আমার কোনো ক্ষতি করবে না। তারপর যত দিন যেতে লাগলো আমি বুঝতে পারলাম সে আমার থেকে কিছু একটা সাহায্য চায়। প্রতি মুহূর্তে আমায় কিছু যেন সে বোঝাতে চাইছে। কিন্তু আমি যখন কিছুই বুঝতে পারলাম না তখন সে ওই ছবিটা আর ঠিকানাটা আমাকে দিল। এবার আপনার প্রশ্ন তাহলে, ওই বাড়ির কাকু কাকিমার সঙ্গে কিচ্ছু হয়নি কেন? দেখুন, এই প্রশ্নটা কিন্তু আমার মাথাতেও এসেছিল, তবে পরে আমি যেটা বুঝেছি সেটা আপনাকে বলছি। কাকু কাকিমাকে জুলি মেরে ফেলতেই পারত, বা সুরজিতের মতো তাদেরকেও বদ্ধ পাগল বানিয়ে দিতে পারত, কিন্তু তাতে কি ওর মৃত্যু রহস্য সকলের কাছে উন্মোচিত হতো স্যার? বলুন, হতো না স্যার। তাই জুলি ওদের কিচ্ছু করেনি। ও চেয়েছিল আমি এই পুরো ঘটনাটা জেনে ওদের মুখ দিয়ে সবটা স্বীকার করিয়ে নিই এবং আইনিভাবে ওদের শাস্তি দিই। আর আপনি কিন্তু একটা বড় পয়েন্ট মিস করে গেছেন। কি বলুন তো? হতভম্বের মতো লোকেশবাবু বললেন, কি পয়েন্ট? জুলির লাশ, সেটা কোথায় গেল আমরা কিন্তু কেউ জানি না। জানেন একমাত্র কাকু এবং কাকিমা। লাশ পেলে তদন্ত করা বা অপরাধীদের শাস্তি দেওয়া দুটোই আপনাদের জন্য বেশ সহজ হয়ে যাবে, তাই না অফিসার? আমি যা যা তথ্য জোগাড় করেছিলাম সব আপনাকে দিয়ে দিলাম। এবার আপনার কাজ শুধু কাকু কাকিমার থেকে জবানবন্দি আদায় করা এবং জুলির ডেড বডিটা খুঁজে বার করা। যদিও আপনাকে আমি একটা হিন্ট দিতে পারি কোথায় আছে সেই বডি। অফিসার উৎসুক চোখে তাকালেন অনুরাধার দিকে। মুচকি হেসে অনুরাধা আবারও বলতে শুরু করলো, ওই বাড়িতে একটা মস্ত বড় বাগান আছে। সেই বাগানে কোনো সময় একটা দোলনা ছিল, যদিও সেই দোলনাটা কিন্তু এখন আর নেই। তবে সেই দোলনার আশেপাশেই কোথাও আছে ওই বডিটা। এবার সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের স্যার। যাই হোক, এবার তাহলে আমি উঠি স্যার। আজ সকালেই ফিরেছি আমি, তাই ভীষণ টায়ার্ড ফিল করছি। আপাতত আমি অঞ্জনার ফ্ল্যাটে থাকবো। কোনো দরকার পড়লে নির্দ্বিধায় জানাবেন আমায়। আর হ্যাঁ স্যার, আর একটা কথা, এই কেসটা কোর্টে উঠলে জুলির পরিবার, সুরজিতের অফিসের লোক এবং অ্যাসাইলামের ডাক্তার এরা সকলেই কলকাতায় এসে সাক্ষী দেবেন, এমনটাই জানিয়েছেন তারা। যথাসময়ে সকলের ঠিকানা, ফোন নাম্বার আমি সব দিয়ে দেব আপনাকে। এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো অনুরাধা। ব্যাগটা টেবিল থেকে তুলে কাঁধে ঝুলিয়ে নিতে নিতে অফিসারকে একটা ছোট্ট নমস্কার করে ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল সে। আচমকা পেছন থেকে অফিসার মুখার্জির গলা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল সে। দাঁড়ান মিস অ্যানি। ঘুরে দাঁড়ালো অনুরাধা। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা মিষ্টি হাসি। হাতের ইশারায় লোকেশবাবু আবারও তাকে বসতে বললেন। অনুরাধা ওরফে অ্যানি আবারও এসে বসল লোকেশবাবুর মুখোমুখি। কয়েক সেকেন্ডের চূড়ান্ত নীরবতা কাটিয়ে অনুরাধাই প্রথম মুখ খুলল। কি করে জানলেন? অফিসার মুখার্জি এখন বেশ সহজ হয়ে গিয়েছেন। বেশ ভারী গলায় তিনি বললেন, আমি শুনেছিলাম আপনি নাকি গ্রাম থেকে এসেছেন, নিতান্তই সহজ সরল বোকাশোকা। কিন্তু আপনার এই সপ্রতিভ ব্যবহার, স্মার্ট ঝকঝকে চেহারা এবং সর্বোপরি দিল্লির মতো জায়গায় গিয়ে আপনার এইভাবে প্রমাণ সংগ্রহ করার প্রক্রিয়া
আমায় কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিল না যে আপনি গ্রামের সহজ সরল ভীতু একটা মেয়ে। তার উপর আপনি যদিও ফুল স্লিভ পরে আছেন, তবুও কথা বলার সময় আপনার ডান হাতের স্লিভটা একটু ওপর দিকে উঠে গিয়েছিল, আর অ্যানি লেখা ট্যাটুটা তখনই চোখে পড়েছিল আমার। তবে একটা জিনিস আমায় বলুন তো, এই জুলি আপনার কে হয়? সে যে আপনার খুব ঘনিষ্ঠ কেউ তা কিন্তু আমি বুঝতে পেরেছি। আই এম রিয়েলি ইমপ্রেসড অফিসার। সত্যি আপনার অবজারভেশন পাওয়ার কিন্তু চমৎকার। ইস, এই ট্যাটুটার কথা আমার মনেই ছিল না। জুলি আমার কে, তাই তো? অফিসার, একদম ছোট্ট থেকে আমি আর জুলি একসাথেই বড় হয়েছি। আমার ডাকনাম অ্যানি। জুলি আর সুরজিতের বিষয়টা আমি শুরু থেকেই জানতাম। আমি জুলিকে অনেকবার বোঝানোর চেষ্টাও করেছিলাম, বাট ইউ নো স্যার, ও প্রেমে একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। সুরজিৎ হয়তো ছেলে হিসেবে খারাপ ছিল না স্যার, কিন্তু ওর মেরুদণ্ডের জোর নিয়ে আমার প্রথম থেকেই সন্দেহ ছিল। ওর বাবা মায়ের অমতে বিয়ে করতেও ও কিন্তু ভয়ই পেয়েছিল, কিন্তু শেষমেশ বিয়েটা করে ফেলল। আর স্যার, পরিবার যেখানে ওদের বিরুদ্ধে, সেখানে এই সম্পর্কের ভবিষ্যৎ কি আপনিই বলুন। আর তারপর ওরা কলকাতায় চলে আসে, আর তারপরই তো। চোখ দুটো ছলছল করে উঠল অনুরাধার। তবে অফিসার, সবকিছু এত ডিটেলসে আমি জানতাম না। আমায় সত্যি জুলি অনেক সাহায্য করেছিল। এই যে অদ্ভুত এক্সপিরিয়েন্সগুলোর কথা আমি লিখেছি, তা কিন্তু মিথ্যে নয়। আমি জানতাম এই ডায়েরি আপনাদের হাতে পড়বেই, তাই যতটা সম্ভব বিশদে আমি সবটা লিখতাম। আমার অদ্ভুত এক্সপেরিয়েন্স, হ্যালুসিনেশন এবং আমার আনন্যাচারাল বিহেভিয়ার যে আপনাদের এই কেসটার প্রতি উৎসাহিত করে তুলবে, এটা আমার বিশ্বাস ছিল স্যার। আর তাই আমি মোটামুটি সকলকেই এই সব ঘটনাগুলো জানাতাম, মানে যেরকম সায়ন, অঞ্জনা, ওদেরকেও জানিয়েছিলাম। আসলে জুলির মৃত্যুর পর ওর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতেই 1 বছর আগে কলকাতায় আসি আমি, এবং ওই বাড়িটা ভাড়া নিই। বান্ধবীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে গিয়ে আমি যে ওর আত্মার মুখোমুখি হব, এটা আমি ভাবিনি স্যার। অশরীরী অস্তিত্বে কোনো বিশ্বাসই আমার ছিল না। তাই ঘটনাগুলো যখন আমার সাথে ঘটতে শুরু করে, তখন সত্যি প্রথম দিকে আমি খানিকটা ভয়ই পেয়েছিলাম, যার পর নাই অবাক হয়েছিলাম। পরে বুঝলাম সেই অশরীরী জুলি ছাড়া আর কেউ নয়, কেউ হতে পারে না। আর ও আমাকে কাছে পেয়ে পুরো ঘটনাটা বোঝানোর চেষ্টা করেছিল নিজের মতো করে। ওই যে ছবির পেছনে ঠিকানাটা ছিল, ওটা ছিল ওই দিল্লির মেন্টাল অ্যাসাইলামের ঠিকানা। আর ওখানে গিয়েই বাকি ঘটনাটা আমি বুঝতে পারি। সবকিছুই জলের মতো পরিষ্কার হয়ে যায় আমার কাছে। আমি কিন্তু কোনো অন্যায় করিনি অফিসার, শুধুমাত্র নিজের পরিচয়ের খানিকটা লুকিয়েছি। আসলে আমি যে জুলির পরিচিত, এটা জানলে কাকু কাকিমা আমাকে কখনোই থাকতে দিতেন না স্যার। চুপ করে বসে সব শুনছিলেন অফিসার। এবার মুখে একটা চওড়া হাসি ফুটিয়ে বেশ ভরাট গলায় তিনি বললেন, আই স্যালুট ইউ মিস অ্যানি। আপনি যা করেছেন তাকে আমি কুর্নিশ করি। বাকি কাজ যাতে সুষ্ঠুভাবে হয় তা দেখার দায়িত্ব আমার। আপনি শুধু আগামী কয়েকটা দিন কলকাতায় থেকে যান প্লিজ। আমি আছি স্যার। জুলির হত্যাকারীদের শাস্তি না দেখে আমি এখান থেকে যাব না স্যার, কখনো নয়। চোয়াল শক্ত করে জবাব দিল অনুরাধা। পরবর্তী ঘটনা সংক্ষিপ্ত। পুলিশি জেরার মুখে বৃদ্ধ রায় দম্পতির প্রতিরোধ একেবারে বালির সেতুর মতো হুড়মুড়িয়ে ধসে পড়ল। একমাত্র ছেলের এই ভয়াবহ পরিণতি সম্পর্কেও তারা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। তারা ভেবেছিলেন ছেলে স্বেচ্ছায় তাদের সঙ্গে যোগাযোগ রাখে না। দীর্ঘ জেরার পর অবশেষে বাগানের একটা বিশেষ জায়গায় এসে জড়ো হলেন পুলিশের একটা বেশ বড় সড়ো টিম। বীণা দেবীর ভাষ্য মতে এখানেই এককালে একটা দোলনা ছিল, তবে কোনো কারণে সেটাকে পরে খুলে ফেলা হয়েছিল। আর এখানেই মৃত্যুর পরে কবর দেওয়া হয়েছিল জুলিকে। নিখিল রায় অবশ্য বিশেষ কথা বলছেন না। অপমানে অনুশোচনায় তার জরাজীর্ণ বলিরেখা ভরা মুখটা আরো যেন রক্তশূন্য দেখাচ্ছে। কেস কোর্টে উঠলে জুলির পরিবার কান্নায় ভেঙে পড়ে তাদের মেয়ের হত্যাকারীদের ফাঁসির সাজার আবেদন জানালেও আসামিদের বয়সের কথা চিন্তা করে কোর্ট তাদের মৃত্যুদণ্ড দিল না, বরং বেশ কিছু বছরের জন্য তাদের কারাদণ্ডে সাজা দেওয়া হলো।
পুত্রবধূ এবং তার অনাগত সন্তানকে হত্যায় প্ররোচনা দেবার দায় মাথায় নিয়েই মুখ নিচু করে আদালত ছাড়লেন রায় দম্পতি। এর দুদিন পর অনুরাধা আবার দেখা করল লোকেশবাবুর সঙ্গে। হালকা হেসে লোকেশবাবু বললেন, তো বলুন ম্যাডাম, দিল্লি কবে ফিরবেন? পরশু ফ্লাইট স্যার। আসলে আমি একটা বিশেষ দরকারে আপনার কাছে এলাম। ওই বাড়িটাতে আমি আরো একবার যেতে চাই স্যার। শেষবারের মতো জুলির সঙ্গে একবার দেখা করে আসতে চাই। আর আমার কিছু জিনিস তো ওখানেই এখনো রয়েছে স্যার। প্লিজ স্যার, আমাকে একবার ওই বাড়িতে যাওয়ার অনুমতি দিন। আচ্ছা বেশ, চলুন তাহলে আমিও আপনার সঙ্গে যাব। রাজি? একদম স্যার, আমি রাজি। বেশ, থ্যাংক ইউ সো মাচ স্যার। দীর্ঘদিন পর তার এই পুরনো ঘরটাতে ফিরে এসে অনুরাধা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘরের এদিক সেদিক ঘুরে ধীর পায়ে বারান্দার দিকের পর্দাটা সরিয়ে বাইরে চোখ রাখল সে। কি নিঃসঙ্গ নিস্তব্ধ পরিবেশ। বারান্দায় বেরিয়ে এসে ওই বিশেষ জায়গাটার সামনে হাঁটু মুড়ে একবার বসল সে। তারপর পরম যত্নে সেই জায়গাটায় একটু হাত বুলিয়ে মৃদু স্বরে এই অন্তহীন শূন্যতার দিকে চোখ রেখে বলল, আমি এবার এই শহর ছাড়ব রে জুলি। আমি তোর অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। প্রভু যিশুর কাছে আমি প্রার্থনা করব রে জুলি, তিনি এবার যেন তোকে নিজের কাছে ডেকে নেন। তুই যেন শান্তি পেয়ে যাস। আমার বিশ্বাস, জানিস, এবার তুই শান্তি পাবি। হঠাৎ ঘরের ভেতর থেকে লোকেশবাবুর ডাক ভেসে এলো। অনুরাধা, একটু এদিকে আসুন তো। দ্রুত পায়ে ঘরে ঢুকে এলো অনুরাধা। ফ্যাকাশে মুখে ড্রেসিং টেবিলের একটা ড্রয়ার খুলে দাঁড়িয়ে আছেন লোকেশবাবু। কি হয়েছে অফিসার? অফিসারের একটা হাত তখনও ড্রয়ারের ভেতর। কম্পমান হাতটা যখন তিনি বাইরে বার করলেন, তখন সেই হাতে ধরা রয়েছে একটা ছোট্ট ভাঁজ করা চিরকুট। এই কাগজটার ধরন অনুরাধার অপরিচিত নয়। কি লেখা আছে ওতে? আপনি নিজেই দেখুন। চিরকুটটা খুলে অনুরাধার মুখ সকালের সূর্যের মতো ঝলমল করে উঠল। সে বুকে জড়িয়ে ধরল ওই এক ফালি কাগজের টুকরোটা। বড় বড় অক্ষরে সেখানে লেখা রয়েছে কেবলমাত্র 3টে শব্দ, থ্যাংক ইউ অ্যানি। শেষ হলো আমাদের আজকের গল্প একটি নিখোঁজ সংবাদের আড়ালে। গল্প রচনায় সৌরিমা ঘোষ, গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক নিখিল রায়, অফিসার মুখার্জি এবং কনস্টেবলের চরিত্রে আমি শীর্ষেন্দু, অনুরাধার চরিত্রে স্বাগতা এবং অঞ্জনা ও বীণা দেবীর চরিত্রে সায়ন্তনী। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই গল্পের লেখিকা এবং আমাদের প্রিয় বোন সৌরিমা ঘোষকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।